আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কথায় আছে শ্বশুর বাড়ি আর নানুর বাড়ি শুধু খাওন আর খাওন। প্রথমবারের মতো আয়াতের বাবা আমার নানু বাড়ি চুয়াডাঙ্গাতে গিয়েছিল। দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গাতে 43 ডিগ্রি তাপমাত্রায় আমাদের কেমন কষ্ট হয়েছিল। আর আমার নানু বাড়িতে আমার নানারা আর মামারা আয়াতের বাবাকে কিরকম জামাই আদর করলো, কি কি মজা করলাম তার ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। আমরা যখন আলমডাঙ্গাতে গিয়েছিলাম তখন আলমডাঙ্গাতে বৈশাখী মেলা চলছিল। বিকেলবেলা আয়াতের বাবা, আমার খালাতো ভাই, মামাতো ভাই আর আমাদের সবাইকে নিয়ে মেলায় ঘুরতে গিয়েছিলাম। অতিরিক্ত গরম থাকার কারণে খুব একটা বেশি ঘোরা হয়নি। এখন থেকেই তারপর মেলা থেকে চলে আসি। বেলা বাড়ার সাথে সাথেই রোদের তাপমাত্রা 41-42 হতো। এজন্য পরের দিন সকাল সকালই আমার আব্বুর আকিকার উদ্দেশ্যে 2টা ছাগল জবাই করা হয়ে গিয়েছিল। 6:30 না কয়টা যেন। 72 বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল এবছর। আর এই অতিরিক্ত গরমেই আমরা গিয়ে পড়েছিলাম যেখানে সর্বোচ্চ তাপমাত্রা দেশের। গরমের জন্য নানার মাংস কাটতে বেশ কষ্টই হচ্ছিল। জামাই এলাকায় এসে এলাকা গরম করে দিয়েছে, এটা মজা করে নানা বলছিল। অন্যদিকে সকালে নাস্তার সময় হয়ে যায়। মামা বাজার থেকে অনেকগুলো পাকা পেঁপে আর সবার জন্য সকালে নাস্তা নিয়ে আসে। আয়াতের আব্বুকে নাস্তাটা দিয়ে আমরা সবাই মিলে সকালে নাস্তা করে নিই। অতিরিক্ত গরমের কারণে আয়াতটা রাত তেমন একটা ভালো ঘুম হয়নি, এজন্য দিনের বেলা সে ভালোই বিরক্ত করেছিল আমাদেরকে। মাংস কাটা শেষে মাংসগুলো বাইরে আশেপাশের প্রতিবেশী আত্মীয় স্বজন কাদেরকে দিতে হবে তার একটা লিস্ট করে সমান ভাগে ভাগ করে সবাইকে দিয়ে আসা হয়। অন্যদিকে আমার নানার সব ভাই আর বাড়ির কাছাকাছি যে মামা খালা আর তাদের ছেলেমেয়েরা থাকে তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল সবাই একসাথে দুপুরে লাঞ্চ করবে বলে। হাতে হাতে সবাই কাজ করে রান্নাবান্না শেষ করে। গরমের কারণে সবারই অনেক কষ্ট হচ্ছিল। এরপর দুপুরে সবাই একে একে খেতে বসে। এখানে যে গামছা পরা একজনকে দেখছেন, ইনি হচ্ছেন আমার ছোট নানা। আমরা যখন ছিলাম তখন তাপমাত্রা ছিল 43, যা ফিল লাইক ছিল 47। আমরা ঢাকাতে এসেছিলাম 20শে এপ্রিল। আমার নানা আমরা আসার 6 দিন পরে অর্থাৎ 26শে এপ্রিল স্ট্রোক করেছিলেন। সম্ভবত তিনি হিট স্ট্রোকেই মারা গেছেন। আমার ছোট নানা একজন রসিক মজার একজন ভালো মানুষ ছিলেন। এই ভিডিওটা দেখলেই আমার অনেক কষ্ট লাগে, এজন্য আমি এতদিনও ভিডিওটা এডিট করতে পারিনি। আল্লাহ যাতে আমার নানাকে জান্নাতুল ফেরদৌস দান করে, এজন্য সবাই আমার নানার জন্য দোয়া করবেন। পরের দিন সকালবেলা আমার ময়না নানির আমের বাগানে গিয়েছিলাম আম পাড়ার জন্য। আমার নানু বাড়ির পাশেই হচ্ছে কুমার বাড়ি। কুমার বাড়িতে কুমাররা অনেক রকম মাটির জিনিস তৈরি করছিল, যা দেখে আয়াত বেশ অবাক হয়েছিল। আয়াত জিজ্ঞাসা করছিল এগুলো কি। একটু দাঁড়িয়ে তারা কত কষ্ট করে কিভাবে কাজ করছে তা দেখালাম আয়াতকে। গ্রামের খেটে খাওয়া মানুষের এই গরমে অনেক কষ্ট হয়। এরপর আমার নানুর বাগানে গিয়ে হামচে আম পাড়লো। আমার সেজ নানারা এখন নতুন করে এখানে বাড়ি করেছে। আমার মামাগুলো এখন এখানেই থাকে। বাড়ির চারপাশে সবুজে ক্ষেত গাছগাছালি দিয়ে ভরা। দৃশ্যটা সত্যি চোখ জুড়ার মতো। এই জায়গাটাতে গাছগাছালি থাকার কারণে রোদের তাপ তত একটা বোঝা যায় না, আর সবসময় বাতাস থাকে। বেশ ভালো লাগছিল এখানে। আমিও একটু আম পাড়ার চেষ্টা করলাম, তবে যে কটা পেরেছি সবগুলোই ছোট ছোট ছিল। তো আমি আর পরে পারিনি। গাছের আম শুধু শুধু নষ্ট করার কি দরকার, এটা চিন্তা করি। কিছুক্ষণ আম পাড়ার পরে মামার ঘরে গেলাম। আমার মামার হচ্ছে ছোটোখাটো একটা ব্যাট বানানোর ফ্যাক্টরি আছে। মামা আয়াতকে একটা ব্যাট দিতে চেয়েছিল, কিন্তু আনার ঝামেলা আর খেলার কোনো জায়গা নেই বলে আমি ব্যাটটা নিয়ে আসিনি। মামার বাসাটা অনেক সুন্দর। এই জায়গাটা বেশ ঠান্ডা ছিল, এজন্য বাকি যে 3 দিন ছিলাম 3 দিনই আমরা সবাই মিলে যখন বেশি গরম লাগতো তখন এখানে এসে মাচার উপর বসে থাকতাম। বাড়িতে এসে দেখি নানু ছোট মাছের পাতলা ঝোল করেছে। ছোটবেলা থেকেই নানুর এই মাছের ঝোলটা আমার অনেক ভালো লাগে। আর করেছিল আমের খাটা। আমের খাটার রেসিপিটা আপনাদের সাথে অন্য আরেকদিন অন্য একটা ভিডিওতে শেয়ার করব। এরপর সবাই মিলে সকালে মগজ ভুনা, দেশি মোরগের ঝোল আর ছোট মাছের পাতলা ঝোল দিয়ে তৃপ্তি করে ভাত খেলাম। মগজ ভাজি কেমন হয়েছে? ভেজা ফ্রাই। এখন সকাল 11:15 বাজে। আমরা এটা রোদে দিয়ে দিলাম। ওই সময়টাতে দেশের তাপদাহ চলছিল। ফেসবুক ইউটিউবে ট্রেনিংয়ে চলছিল সূর্যের তাপে ডিম ভাজি করার। ওটা দেখে আমারও ইচ্ছা হলো আমিও এক্সপেরিমেন্টটা করতে চাই। তো যেই কথা সেই কাজ। আচ্ছা, এটা 5 মিনিট থাক না। আমরা প্লেটটা রোদে দেওয়ার 1.5 ঘন্টা পরে তাতে সামান্য একটু তেল দিয়েছিলাম। তেলটা 5 মিনিট রেখে তার মধ্যে ডিমটা ছেড়ে দিই। প্লেটটা প্রচণ্ড গরম হয়েছিল। ডিমটা দেওয়ার পরে আমরা আধা ঘন্টা 40 মিনিটের মতো অপেক্ষা করেছিলাম, কিন্তু ডিমটা শুকিয়ে গিয়েছিল। পোস্ট ডিম যেরকম হয় সেরকম হয়নি। দেশের সর্বোচ্চ তাপমাত্রা যেখানে, সেখানে আমরা চুয়াডাঙ্গাতে ছিলাম। সর্বোচ্চ তাপমাত্রা 43 ডিগ্রিতেও যদি ডিম পোচ না হয়, ফেসবুক ইউটিউবে যে ভিডিওগুলো দেখি সূর্যের তাপে ডিম পোচ হয়, সেগুলো আসলেই পুরোটাই সম্পূর্ণ ফেক।
আর যদি ভিডিও স্টার্ট করার আগে যে পাত্রে ডিমটা ভাজবো সেটা চুলায় গরম করে এনে সূর্যের তাপে রেখে দিয়ে ডিমটা ছাড়া হয়, সেটা ভাজা হতে পারে, সেটা কিন্তু সম্পূর্ণই ভিন্ন কথা। ডিম ভাজার এক্সপেরিমেন্টটা শেষ করে এরপর আমাদের দাওয়াত ছিল আমার ছোট মামা সেলিম মামার বাসায়। মামা কি না রেডি করেছিল, সকালের পরোটা, ডাল ভাজি, 12টার দিকে সিঙ্গারা, মালটা, আপেল, আঙ্গুর, 7 আপ, দুপুরের লাঞ্চে রুই মাছ ভুনা, গরুর মাংস, দেশি মুরগির মাংস, ট্যাংরা মাছের ঝোল, ছোট মাছের চচ্চড়ি, দই, মিষ্টি, সন্ধ্যার নাস্তায় মোগলাই, রসুনের চপ, তালের রস, আরও কত কি। মামাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আর আমার জন্য এত কিছু করার জন্য। থ্যাংক ইউ সো মাচ মামা। আর মামির সবগুলো রান্নায় অনেক মজা হয়েছিল। নানু বাড়িতে আমরা 5 দিন ছিলাম, এর মধ্যে 2 দিন শুধু আমার নানুর ঘরে খাওয়া হয়েছিল, বাকি 3 দিনই আমার মামার বাসায়, আমার খালামণি নিপা আন্টির বাসায় সকালের নাস্তা, দুপুরের লাঞ্চ, সন্ধ্যার নাস্তা আমার ময়না নানির বাসায় দাওয়াত খাওয়া হয়েছিল। সবাই অনেক আপ্যায়ন করেছে আর অনেক ভালোবাসা দিয়েছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত কিছু করার জন্য। অতিরিক্ত গরম থাকার কারণে আর কোথাওই আমরা ঘুরতে যেতে পারিনি। মাত্র 5 দিন থেকেই আমরা ঢাকায় ব্যাক করেছিলাম। আরও অনেক মামার বাসায় আর খালার বাসায় যাওয়ার কথা ছিল, গরম থাকার কারণে যেখানে যাওয়া হয়নি। ছোটবেলা থেকেই আমার সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে আমার নানু বাসায়। আয়াতের বাবারও আমার নানু বাসায় অনেক ভালো লেগেছে, সে নাকি কোনো এক শীতে আবারও যেতে চায়। আমার মামা, খালা, নানাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আজকের ভিডিওটা এ পর্যন্তই। এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।